ইসির সঙ্গে জামায়াত এনসিপি সহ ৭ দলের বৈঠক। সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ওয়াদাবদ্ধ বললেন সিএসসি। এবারও বিজয় দিবস হচ্ছে না প্যারেড, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছে না সরকার। চাংখারপুলে ৬ হত্যা মামলায় হাবিবুর সহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় রাজসাক্ষী আফজালুলের বয়ান। এবং বিদেশি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দর হস্তান্তরের প্রতিবাদে ফের সোচ্চার চট্টলাবাসী। অর্থনীতি সার্বভৌমত্বে বিপর্যয়ের শঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। গেল ১৫ বছর ভোটের ওপর জনগণের যে আস্থাহীনতা তৈরি হয়েছে তা কাটাতে রাজনৈতিক দলগুলোকে পাশে চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালের রাজনৈতিক দলের সঙ্গে চতুর্থ দিনের সংলাপের শুরুতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। ধারাবাহিক সংলাপের চতুর্থ দিনের শান্তিপূর্ণ ভোট আয়োজনে দলীয় প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকে জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ৭টি দল অংশ নেয়। বিকেলে বিএনপি সহ আরও কয়েকটি দলের মতবিনিময় করার কথা রয়েছে। দর্শক, নির্বাচন ভবনে আমাদের সহকর্মী আছেন, সেখানে সরাসরি আমরা চলে যাচ্ছি, যুক্ত হচ্ছি। সেখানে ইসির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে, সেখানে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। সময়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে, প্রবাসীরা যে সময়সীমার মধ্যে রেজিস্টার করতে পারবেন সেখানে অঞ্চলগুলোকে ভাগ করে 5 দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে। যেমন সৌদি আরবে যে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছেন, ওনারা ডিসেম্বর মাসের 4 তারিখ থেকে 8 তারিখ শুধুমাত্র রেজিস্টার করতে পারবেন। সময় খুব বেশি না, ওখানে অনেক প্রবাসী আছেন, মাত্র 5 দিনের মধ্যে রেজিস্টার করতে হবে। অথচ আমরা জানি যে দেশে যারা ভোট দিবেন সেই কম্পারিজনে প্রবাসীদের ভোটে অংশগ্রহণটা জটিলতা বেশি থাকে। সো দি অবজেক্টিভ ইজ টু রিডিউস পার্টিসিপেশন ব্যারিয়ার্স। ওনারা যাতে এটাতে পার্টিসিপেট করতে পারেন সেই প্রতিবন্ধকতাগুলো কমানো দরকার। দেয়ার ইজ স্ট্রং এভিডেন্স যে পার্টিসিপেশন ব্যারিয়ার কমে ইফ ইউ সিম্পলিফাই রেজিস্ট্রেশন প্রসিজার। এটা অনেক এভিডেন্স আছে। আমি ইন্টারন্যাশনাল আইডিয়া গ্লোবাল স্টেট অফ ডেমোক্রেসি 2025 এর যে রিপোর্ট, সেখান থেকে কোট করছি। লিগাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিজাইন অফ রেজিস্ট্রেশন অফ ওসিডি ইনক্লুডিং রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্টস স্ট্রংলি এফেক্ট পার্টিসিপেশন রেটস। এবং এই রিপোর্টের একটা রেকমেন্ডেশনই ছিল টু সিম্পলিফাই রেজিস্ট্রেশন প্রসিজার টু লোয়ার পার্টিসিপেশন ব্যারিয়ার্স। এই যে একটা আর্টিফিশিয়াল সীমাবদ্ধতা দেওয়া হয়েছে, শুধুমাত্র 5 দিনের মধ্যে রেজিস্টার করতে হবে, উই ডু নট থিঙ্ক দ্যাট ইজ হেল্পফুল। এবং এটা আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের অংশগ্রহণের ক্ষেত্রে অনেকগুলো জটিলতা এবং সীমাবদ্ধতা তৈরি করবে। আমাদের আস্কগুলো খুবই সিম্পল, দাবিগুলো খুবই সিম্পল। যে সময়সীমা আছে 19 নভেম্বর থেকে 23 ডিসেম্বর, বিভিন্ন জোনে সেটা 5 দিন করে দেওয়া হয়েছে, সেটা না করে সব জোনের জন্যই 19 নভেম্বর থেকে 23 ডিসেম্বর উন্মুক্ত করে দেওয়া উচিত। 1 মাসের কিছুটা বেশি সময়, এই পুরো সময়টা দিলেও যে খুব বেশি সময় থাকবে প্রবাসীদের রেজিস্টার করার জন্য তেমন না, কিন্তু তারপরেও এতটুকু সময় সব জোনের জন্য উন্মুক্ত করে দেওয়ার আমরা দাবি জানাচ্ছি, যাতে 19 থেকে 23 এই পুরোটা সময় প্রবাসের যে কোনো খান থেকে ওনারা পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্টার করতে পারেন। এর পাশাপাশি যারা রেজিস্টার করবেন ওনাদের অনেকেরই টেকনিক্যাল হেল্প প্রয়োজন হতে পারে। কি করে অ্যাপে রেজিস্টার করবেন, অনেক প্রশ্ন থাকতে পারে, এনআইডি স্ক্যান, বিভিন্ন জিনিস নিয়ে। এই কারণে আপনাদের পক্ষ থেকে সহায়তার প্রয়োজন। আমরা দেখেছি আপনারা একটা ইমেল এবং হেল্পলাইন দিয়েছেন, এটা আরো ভিজিবল করা এবং 24/7 যাতে সহায়তাটা পাওয়া যায়। এবং টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে, কেউ যদি কোনো প্রশ্ন করেন, আপনাদের ইমেলের মাধ্যমে প্রশ্ন করেন, কতক্ষণের মধ্যে তিনি এই উত্তরটা পাবেন, সহায়তাটা পাবেন, সেটা স্পষ্ট করবেন। হেল্পলাইনের মাধ্যমে কতক্ষণ বা কতদিনের মধ্যে ওনারা এই সহায়তাটা পাবেন সেটা স্পষ্ট করবেন। কারণ আমরা এর আগেও দেখেছি যখন রেজিস্টার করার কথা ছিল তখন। দর্শক, এতক্ষণ নির্বাচন কমিশনের এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার বক্তব্য শুনছিলাম। এবার চলে যাচ্ছি পরের সংবাদে।
বিজয় দিবস উপলক্ষে এবারও কোনো প্যারেড হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যদিও উদযাপন ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গ্রেফতারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি জানা নেই, তবে তদন্তের পর সব কিছুই সামনে আসবে। যে কোনো নাশকতা ও বিশৃঙ্খলার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজয় দিবসে কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা কোনো কর্মসূচিতে কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি যেভাবে একইভাবে বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতভাবে আমাদের প্রেড হবে, এবারও আমাদের প্রেড হবে। জুলাই আন্দোলনে চাংখারপুলে 6 হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলায় আজ প্রধান তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা। তার সাক্ষ্যের মধ্য দিয়েই এই মামলার 26 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই সাক্ষ্য গ্রহণ চলছে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো ও 7 জনকে হত্যা মামলায় 18তম দিনে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হক। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। মেজবা, আশুলিয়ার মরদেহ পোড়ানো এবং চাংখারপুলের 6 হত্যা মামলা সহ ট্রাইব্যুনালের এই মুহূর্তে সার্বিক কি তথ্য আপনার কাছে আছেন সেই বিষয়ে জানাবেন। যে বিষয়টি আপনি বলছিলেন, 2024 সালে জুলাই আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলায় 8 জন আসামি আটক রয়েছেন এবং 8 জন পলাতক রয়েছেন। সেই 8 জন যে আটক রয়েছেন তাদেরকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং এই আটককৃত 8 জন আসামির মধ্যে একজন রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হক। তিনি তার আজকে জবানবন্দি দিয়েছেন রাজসাক্ষী হিসাবে। তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তিনি জানিয়েছেন সেই 2024 সালে জুলাই আন্দোলনের যখন সাভার আশুলিয়ায় লাশ পোড়ানো হয় সেই প্রেক্ষাপট তিনি তুলে ধরেন। অর্থাৎ তিনি জানিয়েছেন যে প্রথমে ওই 6 জনকে হত্যা করা হয় এবং এরপরে ভ্যান থেকে পিকআপ ভ্যানে রাখা হয় এবং তারপর তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়। তিনি ওই সাভারের থানার যিনি ওসি রয়েছেন তিনি তার কথা তুলে ধরেছেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কথা তিনি জানিয়েছেন। তবে লাশ পোড়ানোর ঘটনা তিনি সরাসরি না দেখলেও তিনি তার অর্থাৎ প্রেক্ষাপটে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি এই ঘটনায় কিন্তু অনুতপ্ত। অর্থাৎ এই যে শহীদ হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে, এই আন্দোলনে লাশ পোড়ানো হয়েছে, 7 জনকে হত্যা করা হয়েছে, তিনি পুরো বিষয়টি নিয়ে আজকে ট্রাইব্যুনালের কাছে পুরো শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এবং এরপরেই কিন্তু আসামি পক্ষে যারা আইনজীবী থাকে তারা ট্রাইব্যুনালের কাছে একটি সময় চায় জেরার আবেদনের জন্য। আগামীকাল পর্যন্ত ট্রাইব্যুনাল সেই সময় বেঁধে দিয়েছেন। আজকেও জেরা করেছে আসামি পক্ষের আইনজীবী একজন এবং আগামীকাল আবারও সকাল 11টায় কিন্তু পরবর্তী জেরা করা হবে এই রাজসাক্ষীকে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু ট্রাইব্যুনাল 1-এ আরেকটি মামলা ছিল, সেটি ছিল যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে সহ 8 জনের বিরুদ্ধে। সেই মামলার যিনি মূল তদন্ত কর্মকর্তা ছিলেন মনিরুল ইসলাম, তিনি তার জবানবন্দি দিচ্ছেন। অর্থাৎ এই মনিরুল ইসলামের জবানবন্দির মধ্য দিয়ে কিন্তু এই মামলার যে জবানবন্দি সেটি কিন্তু শেষ হবে। ট্রাইব্যুনাল 1-এ ইতিমধ্যেই কিন্তু এটি বেলা 12টায় শুরু হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি এখানে প্রসিকিউটর তিনি তার যে মামলার পুরো আলামত তিনি কিন্তু ট্রাইব্যুনালে উত্থাপন করছেন। এবং একই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে চাংখারপুলে হত্যা মামলা এবং সাভারের আশুলিয়ায় যে হত্যা মামলা ছিল সেই অর্থাৎ সাভারের আশুলিয়া হত্যা মামলার পরেই কিন্তু প্রসিকিউটর মিজানুল ইসলাম তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে আগামী মাসের 15 তারিখের মধ্যে তারা আশা করছেন এই যে সাভার আশুলিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পুরোপুরিভাবে শেষ হবে, অর্থাৎ মামলার মূল তদন্ত কর্মকর্তা জবানবন্দির মধ্য দিয়ে। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ। মেজবা, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রতিবাদে ফের সোচ্চার চট্টলাবাসী। তারা বলছেন এই নিয়ে পতিত সরকারের সময় শুরু হওয়া পিপিপি প্রক্রিয়া নতুন করে গতি পেয়েছে। এই বন্দর বিদেশিদের দিলে ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে। চট্টগ্রাম থেকে আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম বন্দরের প্রাণকেন্দ্রে এনসিটিতে প্রতিদিন ওঠানামা করে হাজারো কন্টেইনার। সুপার স্ট্রাকচার, আধুনিক গ্যান্ট্রি ক্রেন,
ও দক্ষ মানব সম্পদ সব মিলিয়ে এটি আন্তর্জাতিক মানের জাহাজঘাট। বছরের পর বছর সক্ষমতার চেয়েও বেশি কন্টেইনার সামাল দিয়ে আসছে টার্মিনালটি। বর্তমান বাস্তবতায় টার্মিনাল সম্প্রসারণযোগ্য না হয় এতে নতুন বিনিয়োগের সুযোগ নেই। তারপরও কেন এটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়া হচ্ছে এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। বন্দর যদি বিদেশিদের হাতে ন্যস্ত করা হয় তাহলে তারা কতটুকু সেখানে শেয়ার করছে সেটা দেখতে হবে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা। বিদেশিদের আমার তৈরিকৃত বন্দর দেই, সেখান থেকে তারা লাভ করে আবার বিদেশে আমাদের থেকে টাকা নিয়ে যাবে, তারা লস করে তো এখানে ব্যবসা করবে না। এটাতে আমার কী লাভ আমি এখনো বুঝি না। বিগত আওয়ামী লীগ আমলে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে পিপিপির প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় এটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ বন্দর শ্রমিক, রাজনৈতিক দল, সিএনএফ এজেন্ট সহ সবার। এনসিটি ইস্যুতে শক্ত অবস্থানে স্থানীয় রাজনৈতিক দলগুলোও। তাদের বক্তব্য, এ বন্দরের সঙ্গে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। এককভাবে পোর্টের মতো একটা সেন্সিটিভ এস্টাবলিশমেন্ট বাইরের হাতে দিয়ে দেওয়াটা আমার মনে হয় না এটা কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা খুব নিরাপদ হবে। বন্দর এমন একটা সেন্সিটিভ বিষয়, এটার বিষয়টা তো কথা বলার অধিকার আছে, এটা দেওয়া না দেওয়া এত সহজ না, এটাকে অনেক চিন্তা করতে হবে আমাদেরকে। বিদেশিরা না দিয়ে আমাদের দেশের যারা আছে তারা বন্দরের কর্তৃত্ব, বন্দরের পাওয়ার এবং বন্দরকে আমাদের এখানে ক্ষমতায়ন করেই এই টার্মিনালটি আমাদের দেশের সাথে আমরা পরিচালনা করতে চাই। আধুনিকায়নের নামে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার অবস্থান থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, রাজধানীর লেকশোর হোটেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আমরা সকলকে নিয়ে এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সবখানে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই। এটা আমাদের ঘোষিত নীতি। উই আর কমিটেড টু রিফর্মস। আমরা কিন্তু রিফর্মে অর্থাৎ সংস্কারের জন্য আমরা কমিটেড। সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায় আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়। নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা, যেটা আমাদের সবচেয়ে বড় অভাব। আমরা মানুষগুলো কেউ আমাদের দোষ নয়। এখানে দীর্ঘকাল ধরে সেই ব্রিটিশ পিরিয়ড যখন পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এই অঞ্চলে ভূখণ্ডে গণতন্ত্রের কোনো চর্চা হয়নি। গণতন্ত্রে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা দিই। কালকে আমরা ব্যারিস্টার মওদুদ সাহেবের একটা বই উন্মোচন হলো, বইটার নাম ছিল ডিমাইজ অফ ডেমোক্রেসি। ওখানে নুরুল কবির সাহেব নিউজের খুব চমৎকার করে বলেছেন যে কি বাংলাদেশে কি কখনো গণতন্ত্র ছিল, তার জন্ম হয়েছিল যে তার ডিমাইজ হবে? অর্থাৎ জন্মের আগেই তো মৃত্যু হতে পারে না, তোর তো জন্মই হয়নি। গণতন্ত্রকে এখানে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং তার প্রধান কথা যেটা, যে আপনাকে অন্যের মত সহ্য করতে হবে, টলারেন্স। আপনি আপনার কথা বলবেন, সেটাকে আমি সহ্য করব না, পিটিয়ে দেব, আপনার মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ তৈরি করে বলবো যে ভেঙে দাও, চুরিয়ে দাও, তাকে মেরে ফেলো পিটিয়ে। দিস ইজ নট ডেমোক্রেসি। ডেমোক্রেসির মূল কথা হচ্ছে যে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা, তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না, আমরা তাকে উড়িয়ে দিতে চাই। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে আজকে বাংলাদেশে সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই
ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা, আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমার। দর্শক, এতক্ষণ রাজধানীর লেকশোর হোটেল থেকে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন 38 জন। সব মিলিয়ে এই ময়মনসিংহ মেডিকেলে ভর্তি রোগীর সংখ্যা 71 জন। আর চলতি মাসে ভর্তি হয়েছেন 828 জন। সেখানে 7 জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন 1980 জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরের 19 নভেম্বর পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি হয়েছেন মোট 2306 জন আর মারা গেছেন 19 জন। দর্শক, ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, ময়মনসিংহের চিকিৎসকরা কি বলছেন, আর ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের তৎপরতা আপনি কেমন দেখছেন, সে বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। যেমনটি বলছিলেন যে এবছর কিন্তু ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু যে রোগী, সেই রোগীর চাপ কিন্তু অনেক বাড়তি। তো আমরা কিন্তু প্রতিদিনই দেখছি যে ময়মনসিংহ মেডিকেলে কিন্তু নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে, যে কারণে কিন্তু চিকিৎসকরা কিন্তু উদ্বিগ্ন রয়েছেন। তাদের প্রধান কারণ হলো যে এখন শীত শুরু হয়েছে ইতিমধ্যেই, কিন্তু তারপরেও কিন্তু ডেঙ্গু যে রোগীর যে সেগুলি কিন্তু কমছে না, প্রতিদিনই বাড়ছে। আর সিটি কর্পোরেশনের বিষয়টি যদি আমরা বলি, যে সিটি কর্পোরেশনের যতটুকু মশক নিধনের কার্যক্রম পরিচালনা করছেন সেগুলি কিন্তু তেমন কার্যকরী হচ্ছে না, যে কারণে কিন্তু সিটি কর্পোরেশনের সাধারণ মানুষজন কিন্তু তাদের ভিতরে একটি ক্ষোভ এবং হতাশা রয়েছে। তো আমরা সিটি কর্পোরেশনের সাথেও এই বিষয়টি জানতে চেয়েছি। তারাও বলছেন যে মশক নিধনের যে ঔষধগুলো, সেই ঔষধগুলো নাকি তেমন কার্যকরী হচ্ছে না। তারা এবারের যে ডেঙ্গুর ধরন, সেই ধরনও কিন্তু পরিবর্তন হওয়ার কারণে কিন্তু অনেকটাই সাধারণ মানুষজন যারা আক্রান্ত হচ্ছেন তারা অনেকটা দুর্বল হচ্ছেন, এবং দুর্বল হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা বুঝতে পারছেন না যে তাদের ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে যারা আক্রান্ত হচ্ছেন তারা না বুঝার কারণে কিন্তু অতি দুর্বল হওয়ার পর কিন্তু হাসপাতালে আসছেন, যে কারণে কিন্তু এই নভেম্বর মাসেই কিন্তু 7 জন ডেঙ্গু রোগী মৃত্যু বরণ করেছেন। তো সোনিয়া, সব মিলে যদি বলা যায় যে ময়মনসিংহের যে ডেঙ্গুর পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক অবস্থায় ফিরেনি। তো সোনিয়া, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু নিয়ে সর্বশেষ। বাপি, আপনাকে ধন্যবাদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ব্রাক্সো ও হল সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিল করা যাবে 2 ও 3 ডিসেম্বর এবং বাছাই 4 ডিসেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 6 ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 9 ডিসেম্বর। 29 ডিসেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে টেকনাফের একটি ট্রলারসহ 6 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার সেন্ট মার্টিনের পূর্ব দিকের বঙ্গোপসাগরে এই ঘটনা ঘটে। টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি জানান, সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের কাছাকাছি এলাকায় একটি ট্রলারসহ 6 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ইসির সঙ্গে জামাত, এনসিপি সহ 7 দলের বৈঠক। সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ওয়াদাবদ্ধ, বললেন সিএসসি। এবারও বিজয় দিবসে হচ্ছে না প্যারেড, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছে না সরকার। চাংখারপুলে 6 হত্যা মামলায় হাবিবুর সহ 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আশুলিয়ায় লাশ পোড়ানো ঘটনায় রাজশাহী আফজালুরের বয়ান। এবং বিদেশি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দর হস্তান্তরের প্রতিবাদে ফের সোচ্চার চট্টগ্রামবাসী। অর্থনীতির সার্বভৌমত্বে বিপর্যয়ের শঙ্কা। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।